আসসালামু আলাইকুম। সিলেট টেস্টের প্রথম দিন দুর্দান্ত একটা দিন কাটালো বাংলাদেশ। থুক্কু, বাংলাদেশ না, দুর্দান্ত দিন কাটিয়েছে জিম্বাবুয়ে। আসলে শুরুটা তো এভাবেই করা উচিত ছিল, সে জায়গায় করলোটা কি বাংলাদেশ? যাচ্ছে তাই জঘন্য বিচ্ছিরি ব্যাটিং। টসে জয়লাভ করে নিয়েছে শান্ত ব্যাটিং। তার সিদ্ধান্তটা যে সঠিক ছিল এতে কোনো সন্দেহ নাই। কারণ জিম্বাবুয়ে যে স্টাইলে ব্যাটিংটা করেছে, অর্থাৎ যে ওডিআই স্টাইলে ব্যাটিংটা করেছে, তাতে কিন্তু এটা পরিষ্কার যে ক্রিজটা সম্পূর্ণরূপেই ব্যাটিং ক্রিজ ছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতাই নির্লজ্জ ব্যর্থতা আমি বলবো। কারো যদি লজ্জা শরম থাকতো এইরকম বিচ্ছিরি জঘন্য ব্যাটিং এর পর, সবার তো অবসর নেওয়া উচিত। আসলেই তাই, কি যাচ্ছে তাই ব্যাটিং। আসলে সব প্লেয়ারের আপনি দোষও দিতে পারেন না। শুরুটা করেছিল জয় এবং সাদমান। সাদমান এমন একটা প্লেয়ার যে বছরে ওই 10-12টা টেস্ট ম্যাচ হয়, ওই 10-12টা টেস্ট ম্যাচ খেলার সময় সে সুযোগ পায়। সে এমন একটা প্লেয়ার, তাকে বানিয়ে ফেলা হয়েছে টেস্ট প্লেয়ার। সাদমান এবং মমিনুল, এদের দুজন ওডিআই ফরম্যাটেও সুযোগ পায় না, টি-20 তো বাদই দিলাম। এরা দুজন বছরে আলোচনায় থাকে শুধুমাত্র যখন টেস্ট ম্যাচ হয় সেই সময়টাই। তো এদের আসলে ওইভাবে দোষ দেওয়া যাচ্ছে না। তারপরে সাদমান মূল্যবান 12টা রান করেছে, এর জন্য তাকে ধন্যবাদ দেওয়াই যেতে পারে। জয় 14 রান করেছে এবং ওপেনিং পার্টনারশিপে 31টা রান এসেছে, এর জন্য আসলে তাদেরকে বাহবা দেওয়াই যায়। এরপর যা হয়েছে তার জন্য আরো বেশি বাহবা দেওয়া যায়। শুধুমাত্র মমিনুল এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এই দুটো প্লেয়ার ক্রিজটা আঁকড়ে পড়েছিল সেই সময় পর্যন্ত বাংলাদেশ খেলায় ছিল। এই 66 রানের যে মহামূল্যবান পার্টনারশিপ, এই পার্টনারশিপটা শেষ হওয়ার পর তাসের ঘরের মতো একের পর উইকেট শুধু পড়েই গেছে পড়েই গেছে। বাংলাদেশ কি করতে চেয়েছেটা কি? এটা কি ওডিআই ম্যাচ ছিল, নাকি টি-20 ম্যাচ ছিল, নাকি টেস্ট ম্যাচ ছিল? এটা আসলে বোঝাই মুশকিল ছিল বাংলাদেশের ব্যাটিংটা দেখার সময়। মাত্র 191 রানেই অল আউট হয়ে যায় আনকোড়া এই জিম্বাবুয়ের বিপক্ষে। আমার তো মনে হয় যে সেই আগেকার আমলের শক্তিশালী জিম্বাবুয়ে দল থাকলে বাংলাদেশ আজ কি করতো। আসলে উপায় তো ছিল না। টেস্ট ম্যাচ, এখানে আপনাকে ধৈর্য ধরে খেলতে হবে, পার্টনারশিপ গড়তে হবে। সব জায়গায় বাংলাদেশ আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে, অনেক বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে, অনেক বড় ব্যর্থতার নজির দিয়েছে বাংলাদেশ। কি জঘন্য ব্যাটিং! 31 রানে যখন প্রথম উইকেট পড়ে, 32 রানে 2 উইকেট হাওয়া। আমাদের খেলার ধরনটাই এমন ছিল। 98 রানের ভেতরে 3 উইকেট নেই, সব থেকে বিভৎস ছিল। 146 রানের ভেতরে পড়ে যায় 7 উইকেট, অর্থাৎ 98 ছিল 3 উইকেটে, 146 7 উইকেটে। এই 48 রানের ভেতরেই 4 উইকেট হাওয়া। দমাদম আসছে আর যাচ্ছে। কেন ক্রিজে যাচ্ছে, কোন লজিকে তারা ব্যাটিংটা করতে যাচ্ছে, কিছুই আসলে তাদের জানাশোনা নেই। পার্টনারশিপটা খুবই দরকার। বড় লং ম্যাচে আপনার পার্টনারশিপ দরকার। অল্প অল্প করে 50 হোক, 100 হোক, 150, 200, 300-র উপরেও পার্টনারশিপ আছে। এত দরকার নাই ভাই। অন্ততপক্ষে 100 রানের দুটো পার্টনারশিপ হলেও তো রানটা 300 পর্যন্ত যেত। তখনও তো জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানানো যেত। যদি স্কোর বোর্ডটা দেখি, মুশফিকুর রহিম একজন অভিজ্ঞ প্লেয়ার। মুশফিকের কথায় পরেই আসি, প্রথমে একটু মমিনুলকে নিয়ে বলি। মমিনুলই একমাত্র প্লেয়ার যে আসলে মাটি কামড়ে থাকতে চেয়েছে। 105 বলে 56 রানের একটা হাফ সেঞ্চুরি করেছে মমিনুল, সর্বোচ্চ স্কোরই এটা, এবং তার চেষ্টাটা ছিল দেখার মতো। ক্যাপ্টেন শান্ত সেও চেষ্টা করেছে, 69 বলে 40 এসে কাটা পড়েছে। কিন্তু মুশফিকের যে ব্যাটিংটা, সেটা সত্যি খুবই দৃষ্টিকটু ছিল। একজন সিনিয়র প্লেয়ার হিসেবে তার কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি ছিল। সেই প্রত্যাশার জায়গায় মুশফিক ডিম পারল, যে আসলে ওডিআই ফরম্যাট থেকে অবসর নিল, যে এখন সম্পূর্ণ মনোযোগটা আসলে টেস্ট ফরম্যাটে দেবে মুশফিক। সেই জায়গায় মুশফিক করলোটা কি? এত যাচ্ছে তাই হতশ্রী ব্যাটিং, নিজেদের মাঠে খেলা, সেই জায়গায় এত বাজে ব্যাটিং, সত্যি এটা মেনেই নেওয়া যাচ্ছে না। জাকির চেষ্টা করেছে 28 রান করে, সেও বিদায় নিয়েছে খুব দ্রুতই। তার পাশাপাশি যদি আমরা ধরি মেহেদী মিরাজের কথা, তার উপরেও আসলে প্রত্যাশার চাপটা ছিল অনেক বেশি। কারণ হুড়মুড় করে যখন উইকেট পড়েছে, মিরাজের উপরে ভরসা ছিলই যে মিরাজ দলের হালটা ধরবে, কিন্তু কি হাল সে ধরলো! কত দ্রুত সে প্যাভিলিয়নে চলে গেল। মাত্র 1 রান করেছে। হাসান মাহমুদ 30 বলে করেছে 19 রান। হাসান মাহমুদকে কি চিনতে পারছেন? সে কিন্তু আমাদের নাম্বার 1 ব্যাটসম্যান নয়, সে আমাদের অলরাউন্ডারও নয়, সে আমাদের পেস বোলার।
হাসান মাহমুদ, নিশ্চয় এবার চিনতে পেরেছেন। তার নামটা এভাবে বলার পেছনেও আসলে একটু গল্প আছে। দেখেন, 30 বলে হাসান মাহমুদ করছে 19 রান। ভাই, এই 30টা বল কারা খেলতে পারে নাই দেখেন। সাদমান ওপেনিং ব্যাটসম্যান, সে 30 বল মোকাবেলা করার ক্ষমতা রাখে নাই। মুশফিকুর রহিম মিডিল অর্ডারে বাংলাদেশের সর্বোচ্চ ভরসার নাম, 30টা বল খেলার যোগ্যতা তার হয় নাই ভাই। মেহেদী মিরাজ একই কেস। তাহলে দেখেন, এই যে তিনটে প্লেয়ার বাংলাদেশের সুপার ডুপার টপার ব্যাটসম্যান, তাদের যোগ্যতা হয়নি 30টা বল খেলার। হাসান মাহমুদ কিভাবে ভাই 30টা বল খেললো? শুধু খেললোই না, 30 বলে সে ভাই 19টা রানও করছে। এই রানটা যদি না করতো, ওই 200 ছুঁই ছুঁই যে স্কোরটা বাংলাদেশ করেছে না, অসম্ভব ছিল। অসম্ভব ছিল। জিম্বাবুয়ের এই আনকোরা দলের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স সত্যি জঘন্য। 191 রানে অল আউট হওয়ার পরও আশায় বুক বেঁধেছিলাম হয়তো বোলাররা ভালো কিছু করবে। নাহিদ রানা ছিল দলে, হাসান মাহমুদ ছিল, পেস ইউনিটটা তো শক্ত ছিল। ওই পেস ইউনিটের কাছেই তো বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে বিধ্বস্ত হলো। তাহলে সেটা আমি প্রত্যাশা করতেই পারি, কিন্তু করলোটা কি জিম্বাবুয়ে? দেখেন, 14.1 ওভার ব্যাটিং করেছে তারা, 67 রান তুলে ফেলেছে কোনো উইকেট ছাড়া। 4.72 করে রান নিয়েছে, যেটা আসলে একটা ওডিআই ম্যাচের সাথে মানানসই, টেস্টের সাথে বেমানান। সেই রানটা কিন্তু করে ফেলেছে জিম্বাবুয়ে। বেননেট, তার নামটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন নতুন করে জানেন আর কি ভাই। 37 বলে সে 48 রান করছে। কতটা অ্যাটাকিং ব্যাটিং করেছে, আর কারণ সে কত 49 বলে সে 17 রান করেছে। অর্থাৎ সে আস্তে আস্তে করে ডিফেন্স করেছে, আর আরেকজন যে ওপেনিং প্লেয়ার সে কিন্তু অ্যাটাকিং করেছে। এটাই সিস্টেম ছিল, এবং তাদের স্কোরটাও এইভাবে বেড়ে গেছে। আমি মাত্রই বলবো 124 রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। প্রথম দিন শেষে হাতে 10-10টা উইকেট। বাংলাদেশ শেষ বিকালটাও কাজে লাগাতে পারে নাই ভাই। একটা উইকেটও জিম্বাবুয়ে নিতে পারে নাই। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের থেকেও শক্তিশালী, যেন ভারতীয় ব্যাটসম্যানদের থেকেও শক্তিশালী, না জানি কত শক্তি তাদের। বাংলাদেশের প্লেয়াররা পারলো না ভাই একটা উইকেট তুলতে। 14টা ওভার খেলা হয়ে গেল। সকলে চেষ্টা করেছে, হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহেদী মিরাজ, প্রত্যেকটা লোকই ব্যর্থ হয়েছে। কেউই সফল হয়নি, না স্পিন না পেস বোলিং ইউনিট, কেউই না। তাদের ভেতরে একটা থমথমে ভাব। নাজমুল হোসেন শান্ত বলেছে আগামীকাল নতুন কিছু দেখবেন ভাই। এর থেকে নতুন কিছু আর কি দেখবো ভাই? একের পর এক ম্যাচ হারা, আর একের পর এক নির্লজ্জ ভাবে এক এক কমিটমেন্ট দেওয়া, এবং দিন শেষে আমাদের দুঃখ পাওয়া, হতাশ হওয়া, ডিপ্রেশনে চলে যায়। আমরা বাংলাদেশের ম্যাচ কেমনে দেখবো ভাই? জিম্বাবুয়ে তাদের অচেনা মাঠ, তাদের কোনো পাত্তাই নেই এই মাঠে। জিম্বাবুয়ের সাথে এই পরিণতি কেন হবে? এটা কিভাবে মানবো আমি জিম্বাবুয়েকে ছোট করতে চাইছি না, তারাও অ্যাসোসিয়েশন ভুক্ত দল, কিন্তু কিভাবে মানি যে জিম্বাবুয়ে বাংলাদেশের মাটিতে এসে ডোমিনেট করছে? এই টেস্ট ম্যাচ বাংলাদেশ গেল ভাই। কোনো অলৌকিক কোনো কিছু যদি আগামীকাল না হয়, নিশ্চিতভাবে জেনে রাখেন এই টেস্ট ম্যাচের পট জিম্বাবুয়ের পক্ষে চলে যাবে, এবং এই টেস্ট ম্যাচ 3 দিনে বাংলাদেশ হারার সমূহ চান্স আছে আমার কাছে যেটা মনে হয়। আপনাদের প্রেডিকশন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।